স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খোঁজ খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী সুস্থতা কামনা। ন্যায়পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূল মন্ত্র জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব বলেছেন ডক্টর শফিক। নির্বাচনী ভাগ বাটোয়ারায় যাবে না এনসিপি জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী জানিয়েছেন সেনাপ্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। এগোচ্ছে আরও গুম মামলার বিচার। স্টেট ডিফেন্স হলেন জেড.আই খান পান্না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন এই কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে। বেগম খালেদা জিয়া কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ডে পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সবশেষ গত 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক 3বারের এই প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে নিয়মিত চেক আপের জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। শুভ, বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কিত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি নাদিরা, আমার কাছে সর্বশেষ তথ্য বলতে রাত 8টার দিকে এভার কেয়ারে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া এবং এখানে এসে মূলত কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা ছিল, কিন্তু কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এখন পর্যন্ত যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে, কি পরীক্ষা চলবে এবং শেষে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ উনি আমাদেরকে গণমাধ্যমকে ব্রিফ করে আসলে বিস্তারিত জানাবেন। তার আগ পর্যন্ত খুব বেশি বলা যাচ্ছে না কি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তবে কিছুটা জটিল হওয়ার কারণে তাকে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তার, এটি আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কিছু জটিল রোগে ভুগতেছেন। তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতা রয়েছে। এসব জটিলতা নিয়ে তিনি চলতি বছরের 8 জানুয়ারি তিনি লন্ডনে গিয়েছেন এবং সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি প্রায় 3.5 মাস থেকে গত 5ই মে তিনি দেশে ফিরেছেন। 5ই মে দেশে ফেরার পর থেকে কিন্তু তিনি প্রতিনিয়ত প্রতি মাসেই তিনি এভার কেয়ার হসপিটালে এসে তার স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। সর্বশেষ গত 15 অক্টোবর এসেও তিনি এখানে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য কিন্তু একদিন ভর্তি হয়েছিলেন এবং ভর্তি শেষে তিনি পরে বাসভবনে ফিরে গেছেন। তার আগে 29 অগাস্টও তিনি এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তবে আজকে এসে কি ভর্তি পরীক্ষা কি পরীক্ষা করাবেন, কি হবে সেই বিষয়টা আসলে আমরা পরবর্তীতে তার ব্যক্তিগত চিকিৎসকের যে ব্রিফ করবে তার আলোকে কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। ধন্যবাদ শুভ মাহফুজ। দর্শক, সহকর্মী শুভ মাহফুজ ছিলেন রাজধানীর এভার কেয়ারের সামনে। তিনি জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসা বাণিজ্য, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান। যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে দেশটি। ধন্যবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। আগামী জাতীয় নির্বাচনে কোনো কথা হলো না স্যার? ওনারা আশা করেন যে নির্বাচনে আপনার সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে
এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টই আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র। তিনি বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব জাতীয় পরিষদ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই দেশ পরিচালনা করতে চায়। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়, এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ বরেণ্য সম্মানিত ওলেমা মাশায়েখগণ, একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করবে। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। তারেক রহমান নিজের জন্য, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দল বিএনপির জন্য ওলামা মাশায়েখদের কাছে দোয়া কামনা করেন। সমর্থন এবং সহযোগিতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৮ পুনঃস্থাপন করা হবে। আর মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম খতিব ও আলিম ওলামাদের পরামর্শ নেবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলেও মন্তব্য তার। আর ইসলামী মূল্যবোধ ধারণ করেই দেশে রাজনীতি করতে হবে, এমন মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না।
বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হলেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনের শেখ আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। পরিচালনার মনোনীত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মনোনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ। সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না। আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা। বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠকে জামাতে ইসলামীর বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনসিপি নেতারা নিজের স্বার্থ রক্ষা করেই দুই দেশের সম্পর্ক আরও গভীর কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুই দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। তবে এনসিপি এর বাইরে থাকবে উল্লেখ করে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন প্রতীকের প্রকৃত ডিজাইন না দেয়ায় প্রচারণায় মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করে দলটি। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। রবিবার রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে প্রার্থীর তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রকৃত ডিজাইন এখনো দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি। ফলে আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারায় পরিণত করছে। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে।
এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষে স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচন করে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা। এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নের লক্ষ্যেই রাজনীতি করছে বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়াটাই মুখ্য। ঢাকা 6 আসনে জনগণ তাকে ভোট না দিয়ে অন্য কাউকে চাইলে তিনি তার পাশেই থাকবেন। এটি তার আগামী দিনের ওয়াদা। বলেন, অতীতে ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের যে ভয়াবহ পরিণতি হয়েছে তা থেকে আজকের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। ছাত্র ও তরুণ ভোটারদের মন জয় করতে পারলেই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও বিজয় সম্ভব বলে মত তার। পরে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি। ওয়ারি সানাই কমিউনিটি সেন্টারে 41 নম্বর ওয়ার্ড বিএনপি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় গেরিলা মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আমাদেরকে রাজনৈতিক যে চর্চা আমরা করি সেটার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা রাজনৈতিকভাবে জয়ী হতে পারবো। জয় পরাজয় থাকবে, ঠিক আছে, আমি এটা ওপেনলি বলি। হ্যাঁ, আমরা যদি কোনো কারণে জনগণ না চায় কোনো অসুবিধা নাই, নির্বাচনটা সুষ্ঠু হলে হলো, জনগণের ইচ্ছার প্রতিফলন হলে হলো, পরবর্তীতে আমি আবার চেষ্টা করব। অথবা যেই জয়ী হয়ে আসুক তাকে আমি সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। এটা হলো কি আমাদের আগামী দিনের ওয়াদা, আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিকশিত হোক, জনগণের ক্ষমতায়নে আগামীতে রাষ্ট্র পরিচালিত হোক, সেটাই আমরা কামনা করি। সেখানে আমরা কোনো সময় ক্ষমতার জন্য রাজনীতি করি না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতীয় গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেক্ট সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
দেশের বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের সময়ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি একথা জানান। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে, যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে 17 নভেম্বর শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায়। সেদিনই রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে প্রয়োজনে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 রবিবার এই তারিখ জানানো হয়। এদিকে ভার্চুয়ালি হাজিরায় আবেদন নাকচ করে শরীরেই সেনা সদস্য আসামিদের আদালতে হাজিরার নির্দেশ জানিয়েছে ট্রাইব্যুনাল। গালমান শফির রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় রবিবার সকালে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। পরে র্যাবের টিএফআই সেল ও ডিজিএফ এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। জানানো হয় অভিযোগ গঠনের শুনানির তারিখ। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বিচারকদের ছবি দিয়ে অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এদিকে শুনানিতে হাজির হয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় আগ্রহের কথা জানালে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। তো আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। সেনা কর্মকর্তাদের হাজিরাকে ঘিরে রবিবারও ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় 27 নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণা করবে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই দিন ঠিক করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ 23 জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।
মামলাগুলোর নথিপত্র অনুযায়ী ঘটনার শুরু হয়েছিল গত বছরের ২৬ ডিসেম্বর, যখন দুদক এই প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চলতি বছরের জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। চলতি বছরের ১০ মার্চ ৬ মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়। পরে ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৪৮ ঘণ্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে গত ৩ দিনে কয়েক দফায় ছোট বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা ও সিলেট। এমন পরিস্থিতিতে সিলেটে চলমান গ্যাস কূপ খনন ও অনুসন্ধান কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঝুঁকি বিশ্লেষণ করে শ্রীকাইল, হবিগঞ্জ, বিয়ানীবাজার, রশিদপুর সহ ৭টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের খনন যে ইকুইপমেন্ট, এটার নিরাপত্তা, তারপর যে খনন কাজের সঙ্গে জড়িত যারা কর্মী তাদের নিরাপত্তা এবং জননিরাপত্তা। এখন এইটা 2 পয়েন্ট কথা হলো, আমি একটা কিছু করলাম যার ফলে এটা আরও প্রবল হইল, এটা যাতে না হয় এই জন্য আমি সকালবেলা উঠে বিসমিল্লাহ করে বলেছি যে এটা ৪৮ ঘণ্টা বন্ধ রাখো, এর পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো যে ভূমিকম্প পরিস্থিতিটা কী আর কি। উৎপাদনকে করে নেই, আমরা শুধু করছি এক্সপ্লোরেশনকে, নতুন খনন কাজকে শুধুমাত্র করছি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ভূমিকম্পের অল্প ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো, আমাদের থেকে জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কই থাকে। 1টা থেকে আরেকটা 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে, ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক ঠাজুকরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছেড়ে যেতে দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবেই দেখছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেয়াল জুড়ে ফাটল। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে দেখা যায় এই চিত্র। বহু বছরের পুরনো জীর্ণ ভবন ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এমন অবস্থায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ক্লাস, পরীক্ষা সহ হলরুম। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা যায় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় তারা। তবে কেউ কেউ বলছে সংস্কার নয়, নতুন করে ভবন নির্মাণ করা হোক হলের। এই 15 দিন যে আহামরি সংস্কার হবে তা কিন্তু না। এই 15 দিন আসলে প্রতিটি হলের সোয়েল টেস্ট এবং আনুষঙ্গিক যে টেস্টগুলো আছে সেগুলো করা হবে। প্রথম কথাই হলো যে হলের সংস্কার, আমাদের নতুন একটা আবাসিক ভবন দরকার। প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য অফ রাখবে। তো আমরা দেখেছি যে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছে আমাদের। তো এটা একটা ইতিবাচক দিক আমার মনে হয়, এটা আমার কাছে ইতিবাচকই মনে হয়। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। প্রকৌশল দপ্তরের বিশেষজ্ঞ মতামত হলো প্রতিটা ভবন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখতে হবে, দেখে কোনটা কতটুকু এই মুহূর্তে রিপেয়ারযোগ্য সেটা নিরূপণ করতে হবে। সেই জন্য তারা বলেছেন 4 সপ্তাহ সময় লাগবে এবং এই কাজটি করার জন্য আবাসিক হলগুলো খালি করতে হবে, কারণ প্রতিটা রুমে যেতে হবে, কাজ করতে হবে। এটা শিক্ষার্থীদের হলে রেখে এটা সম্ভব নয়।
তো তাদেরকে আমরা বলেছি প্রাথমিকভাবে আমরা 2 সপ্তাহ দেখি, 2 সপ্তাহে আপনারা কতটুকু করতে পারেন, এবং সেই মোতাবেক আমরা গতকাল সিন্ডিকেটের সিদ্ধান্ত হয় যে 2 সপ্তাহের জন্য হল ছেড়ে দেবে এবং ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। যে হলগুলোর ক্ষয়ক্ষতি বেশি সেগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুখবর যে দীর্ঘদিন পরে একটা বড় অঙ্কের বড় প্রকল্প আমরা পেয়েছি, 850 কোটি টাকার একটা প্রকল্প। সেই প্রকল্পে আমাদের 9টা হল ধরা আছে, 4টা মেয়েদের হল, 5টা ছেলেদের হল। সেখানে এই জরাজীর্ণ ভবনের হলগুলো ভেঙে বহুতল ভবন করার আমাদের প্রজেক্টের মধ্যে আছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হল ছাড়লেও দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান হোক, এমনটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। একই দিনে জাতীয় সংসদ এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি পোত্রে। তবে ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা। প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান ইসি সচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচন ছাড়া যেমন গণতন্ত্র আসতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে পারে না। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। শান্তির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, উন্নয়নের জন্য বিএনপির বিকল্প অন্য কোনো দল নেই। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের বিকল্প নেই, নির্বাচনের বিকল্প নেই। উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির বিকল্প অন্য কোন দল নাই। মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় 3 বাউল শিল্পী সহ 5 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে পৌরসভার দক্ষিণ শেওতা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে সকালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একদল লোক বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ শেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি হিসেবে কয়েকজন বাউল শিল্পী ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে মিছিলে অংশগ্রহণকারীরা তাদের উপর হামলা চালায়। এতে আবুল সরকারের 3 অনুসারী আহত হন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এ সময় বাউল সমর্থকদের পাল্টা হামলায় বিক্ষুব্ধ 2 জন আহত হয় বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী নির্বাচিত সরকার গণতন্ত্রকে সুসংহত ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কাকরাইলের আইডিইবি ভবন মিলনায়তনে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার 10ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেয়া যাবে না বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। টাঙ্গাইল সদর উপজেলার কাতলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ভূমিকম্প সম্পর্কে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা পাঠানোর কথাও জানান তিনি। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আটাপ সদস্য কল্যাণ ঐক্যজোট।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। মানববন্ধনে বক্তব্য রাখেন আটক সদস্য কল্যাণ ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জালালউদ্দিন টিপু ও সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। আওয়ামী লীগের মতো জামায়াতও প্রশাসনকে কবজা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় একথা বলেন তিনি। চলমান রাজনীতি, তরুণ সমাজ ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় গণতন্ত্রের ভিত্তি মজবুত করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যশোর 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টু। শোভাযাত্রাটি মনিরামপুর বাজার থেকে শুরু করে গোপালপুর গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। উপজেলার রাজৌর থেকে শুরু করে সদরের মোস্তফাপুর পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে মোস্তফাপুর বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বাংলাদেশের সাথে কোনো কিছু করার সাহস পায় না ভারত, এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনী 2 আসনের প্রার্থী হিসেবে গণসংযোগে তিনি এসব কথা বলেন। জানান, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করছে এবি পার্টি। নরসিংদীতে শীতকালীন ব্যাডমিন্টন খেলা উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেন জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নুরুল্লাহ আল মাসুদ। ফ্রেন্ডস সার্কেল 2006 ক্লাবের সভাপতি ফয়সাল মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার AQM মবিন। এয়ার কন্ডিশনার গ্র্যান্ড গ্রির পার্টনার্স মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই, AGM রায়ান ঝাং এবং এম্বার। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন দেশের সকল পার্টনার ও বিশেষ অতিথিরা। সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান। বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড গ্রিয়ের সাথে প্রযুক্তি শেয়ারিং মাধ্যমে কাজ করছে ইলেকট্রোমার্ট গ্রুপ। স্পেশালাইজড ডেন্টিস্ট্রি বিষয়ক প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। দিনব্যাপী এই সম্মেলনে আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা তুলে ধরা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খোঁজ খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী, সুস্থতা কামনা। ন্যায়পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব, বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনী ভাগবাটোয়ারায় যাবে না এনসিপি, জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, এগুচ্ছে আরো গুম মামলার বিচার। স্টার ডিফেন্স হলেন জেদাই খান পান্না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।